স্বাগতম সবাইকে স্বপ্নের মতো সুন্দর দেশ সুইজারল্যান্ডে। স্বাগতম সবাইকে প্রজেক্ট রিভাইভালের সুইজারল্যান্ড ট্রাভেল সিরিজের দ্বিতীয় পর্বে। এই পর্বে আমরা সুইজারল্যান্ডের বিখ্যাত বের্নিশ হাইল্যান্ডে চলে এসেছি। সুইজারল্যান্ডের ছবি ইন্টারনেটে সার্চ করলে সবার আগে যে কয়টি জায়গার ছবি আসে তার মাঝে এই রিজিয়ন অন্যতম। আর ছবিতে দেখা সেই অসাধারণ দৃশ্যগুলোকে নিজ চোখে দেখব বলেই আমরা চলে এসেছি এই পর্বে বের্নিশ হাইল্যান্ডে। আর প্রজেক্ট রিভাইভাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই যাত্রায় আমাদের সাথে থাকতে ভুলবেন না যেন। পশ্চিমে লেক থুন, পূর্বে লেক ব্রিয়েন্স, দক্ষিণে ইয়ুংফ্রাউ পর্বতমালা। প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমি এই জায়গাটি এর অসাধারণ দৃশ্য ও অসংখ্য ছবির মতো সুন্দর পাহাড়ি গ্রামের কারণে পৃথিবীর নানা প্রান্তের ট্যুরিস্টদের কাছে অন্যতম আকর্ষণের জায়গা। গ্রীষ্ম, বর্ষা কিংবা শরৎ যে কোনো ঋতুতেই এই জায়গাটি সেজে ওঠে প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপে। আর এই রূপ কিছুটা হলেও দেখতেই আমাদের আজকের ছুটে চলা। এই রিজনের উল্লেখযোগ্য জায়গাগুলোর মাঝে থুন, স্পাইস, ব্রিয়েন্স, ইন্টারলেকেন, লাউটারব্রুনেন, ভেঙ্গেন, গ্রিন্ডেনওয়াল, ইয়ুংফ্রাউ উল্লেখযোগ্য। আর এত জায়গার মাঝে আমাদের আজকের দিনটা শুরু হবে লেক থুনের একদম পশ্চিম পাশে অবস্থিত ছোট্ট টাউন থুন থেকে। বিয়ান শহর থেকে মাত্র 30 কিলোমিটার দূরের ও সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 550 মিটার উচ্চতায় অবস্থিত এই এলাকাটি। বিশাল আকৃতির লেক থুনের থেকে আর নদী নিচের দিকে প্রবাহিত হয়েই বার্ন শহরের মধ্য দিয়ে চলে গেছে। এই টাউনে মাত্র 50,000 লোকের বসবাস। বেশিরভাগ মানুষ জার্মান ভাষাভাষী ও দ্বিতীয় ভাষা হিসেবে ইতালিয়ানের ব্যবহার লক্ষণীয়। সকাল সকাল আসা এই পাহাড় লেকের ছোট টাউনে তেমন একটা ট্যুরিস্টদের ভিড় নেই। আর বেশিরভাগ নন লোকাল ট্যুরিস্টদের মূল গন্তব্য ইন্টারলেকেন ও ইয়ুংফ্রাউ হওয়ায় এই পথে জায়গাটিতে তাদের আনাগোনা এমনিতেও কম। স্টেশন থেকে হেঁটে হেঁটে একটু সামনের দিকে যেতেই ওল্ড টাউনের কবলস্টোনের সরু রাস্তা। ওল্ড টাউনের রাস্তার দুই পাশে ছোট ছোট দোকানপাট এখনও ঘুম থেকে জেগে ওঠেনি, তাই পুরো এলাকায় কোলাহলমুক্ত। এই রাস্তাটা একটু ভিন্ন লাগলো দুইতলা দোকানপাট দেখে। কিছুটা ভারতের দার্জিলিং বা সিকিমের কিছু রাস্তার কথা মনে পড়ে গেল। এই রাস্তার অন্য প্রান্তে রাত হাউস বা সিটি হল স্কোয়ার। মাঝে একটা ফোয়ারা, তার আশপাশে কয়েকটি প্রশাসনিক ভবন, একটা রেস্টুরেন্ট আর অন্যদিকে থুন ক্যাসেল। সুন্দর ছিমছাম একটা স্কোয়ার যাকে বলে। ক্যাসেলে যেতে সিঁড়ি বেয়ে খানিকটা উপরে ওঠা লাগে, আর সেই রাস্তায় এই এক বিড়াল বন্ধুর দেখা পেয়ে গেলাম। থুন ক্যাসেল প্রায় 800 বছর আগে ডিউক অফ জারিঙ্গেন এই প্রাসাদটি নির্মাণ করেন। একটু উঁচুতে নির্মিত এই প্রাসাদটি তার মধ্যযুগীয় হল আর পাহাড় লেকের অসাধারণ দৃশ্য দেখার মতন টাওয়ারের জন্য সুপরিচিত। বর্তমানে এখানে নানান ইভেন্টের আয়োজন হয়, আর বসে খাবার জন্য রেস্টুরেন্টও আছে। আর প্রাসাদ থেকে একটু সামনে এগুলেই থুনের সেন্ট্রাল চার্চ। চার্চটি সুন্দর, তবে এর চারদিকে খোলা বারান্দা থেকে আশেপাশের ভিউ আরও বেশি সুন্দর। এই সুন্দর ভিউ দেখে দেখে আরও কিছু ছবি তুলে বেশ খানিকক্ষণ সময় পার করে ফেললাম। আসলে যেদিকেই ক্যামেরা তাক করা হোক না কেন, সুন্দর ছবির ফ্রেম পাওয়ার মতন একটা জায়গা।
বেশ খানিকক্ষণ ক্যাসেল এবং চার্চের আশেপাশে ঘোরাঘুরি করে সিঁড়ি বেয়ে নেমে এলাম আবারও সেন্ট্রাল স্টেশনে। সেন্ট্রাল স্টেশনের পাশেই ফেরির ঘাট। ফেরির টিকিট কিনে পুরো লেকের এই মাথা থেকে অন্য মাথায় ইন্টারলাকেন পর্যন্ত যাওয়া যায় প্রায় 2 ঘন্টার সুন্দর একটা ফেরি জার্নির পরে। বাসে করে একই পথ যেতে লাগে 1 ঘন্টা আর ট্রেনে আধ ঘন্টা। এই যাত্রায় ট্রেনেই উঠে পড়লাম। ইন্টারলাকেন, যার অনুবাদ করলে দাঁড়ায় একাধিক লেকের মাঝে অবস্থিত একটি জায়গা। একেবারে তাই, পশ্চিমে লেক থুন, পূর্বে লেক ব্রিয়েন্স, আর 2টি লেকের মাঝে এই ছোট্ট শহর। এই এলাকার মূল যোগাযোগের কেন্দ্র এটি। আর এই ট্রান্সপোর্ট হাব আন্তর্জাতিক ট্যুরিস্টদের কাছে সুপরিচিত হওয়ার বড় কারণ এই এলাকার পাহাড়। আইগার, মনস, ইয়ুংফ্রাউ, 3টি বিখ্যাত পাহাড় ও তাদের ঘিরে অনেকগুলো সুন্দর গ্রাম, স্কি রিসোর্ট সহ ট্যুরিজমের সুযোগ সুবিধা থাকায় সুইজারল্যান্ডে বেড়াতে আসা প্রায় সবারই কম বেশি আকর্ষণের জায়গা এটি। মাত্র 23,000 মানুষের বসবাসের এই শহরটির বড় অংশই কাজ করে ট্যুরিজম ভিত্তিক পেশায়। এখন আমরা যাব এই অঞ্চলের সেই বিখ্যাত পাহাড়ি এলাকার দিকেই। ইন্টারলাকেন স্টেশন থেকে টিকিট কিনে উঠে পড়লাম ট্রেনে। বেয়ার্নিজ হাইল্যান্ডের বিশেষ এই নীল হলুদ ট্রেনগুলোতে চড়েই এখন পাহাড়ি ভ্যালির মধ্য দিয়ে রওনা দিলাম আমাদের প্রথম গন্তব্য ভেঙ্গেনের উদ্দেশ্যে। ইন্টারলাকেন স্টেশন থেকে প্রথমে পাহাড়ি ভ্যালি ও পরে পাহাড়ের গা বেয়ে ট্রেন ভেঙ্গেন পৌঁছাতে সময় লাগলো মাত্র আধ ঘন্টা। এই ভেঙ্গেন একটি ছোট্ট পাহাড়ি গ্রাম, যাকে বর্তমানে একটি স্কি রিসর্ট ভিলেজও বলা যায়। প্রায় 1274 মিটার উচ্চতায় অবস্থিত এই গ্রামের বাসিন্দা সংখ্যা মাত্র 1300 হলেও পিক সিজন অর্থাৎ শীতকালীন সময়ে এই এলাকায় প্রায় 10,000 ট্যুরিস্টের আগমন ঘটে। একদিকে যেমন স্কিইং ও উইন্টার ইভেন্টের জন্য পরিচিত এই গ্রামটি, অন্যদিকে লাউটারব্রুনেন ভ্যালির অসাধারণ ভিউয়ের জন্য সুপরিচিত এই জায়গা। তাই এই ছোট জায়গায় অল্প বাসিন্দার তুলনায় হোটেল, গেস্ট হাউসের সংখ্যাটা চোখে পড়ার মতনই বলা চলে। রেল স্টেশন থেকেই যেই সুন্দর দৃশ্য দেখা গেল, তাতে আর বোঝার বাকি নেই যে কেন এত মানুষের আগ্রহ এই জায়গাটিকে ঘিরে। শুধুমাত্র গলফ কার্টের মতো ছোট ছোট কিছু ইলেকট্রিক গাড়ি ছাড়া সাধারণত বড় গাড়ি চলে না এই গ্রামে। তাই পরিবেশ বেশ শান্ত ও অনেকটাই দূষণমুক্ত। সাইকেল ভাড়া করেও পাহাড়ি রাস্তায় চালিয়ে বেড়ানোর সুযোগ আছে এখানে। মূল স্ট্রিটের সাথে বেশ কিছু রেস্টুরেন্ট, সুভিনিয়ার শপ আর হোটেল। বসে বসে অলস সময় পার করা বা রেস্টুরেন্টে বসে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে খাবার খাওয়ার ব্যাপারটাও উপভোগ্যই হওয়ার কথা। একটা 30 মিনিটের হাইকিং ট্রেইলের সন্ধান পাওয়া গেল একজন স্থানীয় বাসিন্দার সাথে কথা বলে। তো সেই পথেই এগুলাম সামনের দিকে। পথের যেদিকে তাকাই সেদিকেই সুন্দর, ছবি তুলতে গেলে আসলে শেষ হবে না। মূল ভিলেজ সেন্টারের বাইরেও একটু পরপরই সুন্দর সুন্দর কাঠের ঘরবাড়ি, তাতে সুন্দর করে ফুলে ফুলে সাজানো। এমন জায়গায় থাকতে পারলে কেমন হতো সেটা ভেবে ভেবে দিবাস্বপ্ন দেখতে দেখতে সামনে এগিয়ে চললাম। পথে মুরগি, আলপাকা ও গরুর ছোট ফার্মও দেখা গেল এই পাহাড়ের উপরে। এমন সুন্দর জায়গায় এই প্রাণীগুলোর জীবনও কতটা সুন্দর হয় সেটাই চিন্তা করতে করতে পৌঁছে গেলাম স্টাউবাগ বাংকলি নামক একটা ভিউ পয়েন্টে। বসার জন্য বেশ কিছু বেঞ্চও পাতা আছে এখানে। সামনে বিশালাকার পাহাড়গুলোর চূড়া বরফে ঢাকা, আর তার নিচে লাউটারব্রুনেন ভ্যালির দৃশ্য। পেটে সামান্য ক্ষুধা। দুপুরের হালকা খাবারের জন্য এর চেয়ে ভালো লোকেশন আর কী বা হতে পারে তা আমার জানা নেই। তাই একটা ফ্রেঞ্চ বাগেট স্যান্ডউইচ দিয়েই দুপুরের খাবারের পর্বটা সেরে ফেললাম।
রোদেলা দুপুরে এই চমৎকার দৃশ্য, গাছের ছায়া আর বেঞ্চ সব মিলিয়ে এখানেই শুয়ে থেকে একটা ঘুম দিতে পারলে মন্দ হতো না। তো যাই হোক, কিছুক্ষণ এখানে বসে থেকে একই পথে ফিরতি যাত্রা। এই পথের সৌন্দর্যের তারিফ করতে করতে এলাম, আবার যাবার সময়ও বিপরীত দিকের দৃশ্য দেখে অবাক না হয়ে উপায় নেই। অসাধারণ সুন্দর, চমৎকার। যাই বলি না কেন, চোখের দেখা সুন্দরের কাছে এই বিশেষণগুলো কম হয়ে যায় মনে হয়। হাঁটতে হাঁটতে একসময় চলে এলাম ভেঙ্গেন মূল স্ট্রিটের ভেতরে। মূল স্ট্রিটের পাশে পাতা চেয়ারগুলোতে বসে কিছুক্ষণ এই আশেপাশের সৌন্দর্য উপভোগ করলাম, আর সাথে একটু বিশ্রামও হলো। এরপর আমাদের এখান থেকে নিচে নেমে যাবার পালা। স্টেশনে গিয়ে ফিরতি ট্রেনে উঠে বসে ট্রেনের জানলা দিয়ে আবারও সেই সুন্দর দৃশ্য দেখতে আস্তে আস্তে নেমে যাচ্ছি পাহাড় থেকে। লাউটারব্রুনেন, যার নামের অর্থ অসংখ্য ঝর্ণা বা ফোয়ারা। 13শো শতাব্দীতে প্রথম বর্ণিত এই গ্রামের আশেপাশে প্রায় 72টি ছোট বড় ঝর্ণা থেকেই এর এই নামকরণ। এটি সম্ভবত এই অঞ্চলের সবচেয়ে পরিচিত জায়গা এর এই মূল রাস্তা থেকে পাহাড় ও স্টাউবাক ঝর্ণার দৃশ্যের কারণে। প্রায় 300 মিটার উঁচু খাড়া পাথরের পাহাড় থেকে ঝর্ণার পানি গড়িয়ে পড়ার দৃশ্য একরকম আইকনিক ভিউ বলা চলে, যা দেখতে ও ছবি তুলতে অগণিত দর্শনার্থীর সমাগম ঘটে এখানে। মূলত লাউটারব্রুনেন কয়েকটি গ্রামের সমষ্টি। একটু আগেই ঘুরে দেখা ভেঙ্গেন সহ মুরেন, গ্রিমেনওয়াল্ড আরও কয়েকটি ছোট ছোট হ্যামলেট এর অন্তর্ভুক্ত। মাঝে দিয়ে বয়ে চলা বেশ কিছু আশেপাশের গ্লেসিয়ারের পানি থেকে উৎপত্তি হওয়া লুটশাইনা নদী, সুন্দর চার্চ, ঝর্ণা, পেছনের উঁচু পাহাড়, সব মিলিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকার মতন দৃশ্য। আর এই যে চার্চ ও তার পেছনের কবরস্থান, এমন জায়গায় যেন মরেও শান্তি। এই কবরস্থানটি স্টাউবাক ঝর্ণার ঠিক গোড়াতেই অবস্থিত। এখান থেকে হেঁটে চাইলে ঝর্ণার প্রায় মাঝামাঝি পর্যন্ত উঠে যাওয়া যায়। একটু উঁচু থেকে আশেপাশের জায়গাগুলোকে দেখার জন্য এই পথেই ধরলাম। একদিকে যেমন লাউটারব্রুনেন গ্রামটিকে একটু উঁচু থেকে দেখার সুযোগ হলো, ঠিক তেমনি ঝর্ণার পানির ধারার একদম নিচে পর্যন্ত চলে যেতে পারলাম। আর ওই যে ভেঙ্গেন, যেখানে আমরা কিছুক্ষণ আগে ছিলাম। তো পাহাড়, ঝর্ণা, গ্রাম সব কিছু ঘুরে ফিরে কতক্ষণ দেখার পরে এবার আমাদের পালা এখান থেকে নেমে লাউটারব্রুনেন ট্রেন স্টেশনে গিয়ে সেই আবার নীল এবং হলুদ ট্রেনে চড়ে ইন্টারলাকেনের দিকে যাওয়া। সেখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য ইন্টারলাকেনের পশ্চিমে লেক ব্রিয়েন্সের একেবারে শেষ মাথা ব্রিয়েন্স নামক গ্রামে। দিনের শুরুর লেক থুনের তুলনায় কিছুটা ছোট আর উঁচুতে অবস্থিত এই লেকের একদম পূর্ব পাশে অবস্থিত ছোট্ট গ্রাম ব্রিয়েন্স। ব্রিয়েন্স আর রথন পর্বতের গোড়ায় অবস্থিত এই জায়গাটিতে যাবার জন্য ট্রেনের রাস্তা থাকলেও এবারে আমরা যাব ইন্টারলাকেন থেকে ফেরিতে চড়ে। একদম স্টেশনের পাশ থেকেই ফেরি ছাড়ল। সারাদিন অনেক হাঁটাহাঁটির পরে এবার একটু নীলাভ জলের এই লেকে ভেসে বেড়ানোর পালা, সাথে পায়ের একটু বিশ্রামও হলো আর কি। ট্যুরিস্ট আকর্ষণের কারণে পুরানো স্টাইলের স্টিম বোটগুলোই এখনও আধুনিকায়নের পরে চলছে এই লেকে। বোটের ভেতর একটু আরাম করার জন্য একটা ক্যাফেও আছে। প্রায় 1 ঘন্টার এই বোট জার্নিতে লেক ব্রিয়েন্সের কয়েকটি গ্রামে ভেড়ে, যার মাঝে গিসবাক ফলস ও ইসেলওয়াল্ড উল্লেখযোগ্য। এসব গ্রামে যেমন সুন্দর সুন্দর হাইকিং ট্রেইল আছে, তেমনি বেশ অনেকগুলো ভালো মানের হোটেলও আছে। আর এত এত দেখার ও থাকার জায়গা থাকার কারণেই এত মানুষের সমাগম এই অঞ্চলে আর এই বোট জার্নিতে।
তো নীল জলে ভেসে ভেসে একসময় পৌঁছে গেলাম লেক ব্রিয়েন্সের অপর প্রান্ত ব্রিয়েন্স গ্রামে। এখানেও ট্রেন স্টেশনের পাশেই ফেরির ঘাট। লেকের পাড় ধরে বেশ লম্বা বাঁধানো রাস্তা আছে হাঁটার জন্য, সেই রাস্তা ধরেই হাঁটছি। এমন সুন্দর আবহাওয়ার দিনে এমন সুন্দর লেক, আর কি চাই আসলে। একটু সামনে একটা ভিউ পয়েন্টে থামলাম, একটু সময় ছবি তুলে বসে থেকে মূল রাস্তা দিয়ে স্টেশনের দিকে ফিরব। এখানেও সুন্দর সুন্দর কাঠের বাড়িঘর, এমনকি সুপারমার্কেটও দেখে গেস্ট হাউস মনে হবে। স্টেশনের কাছেই স্টিম ইঞ্জিনে চলা নস্টালজিক ট্রেনে ব্রিয়েন্স রথন পাহাড়ে উঠা যায়। এই ট্রেনের রাস্তা থেকেও লেক আর আশপাশের সুন্দর ভিউ পাওয়া যায়। তবে আমি এবার অন্য পথ ধরলাম। সারাদিনের হাঁটাহাঁটির ক্লান্তি আর সূর্যের তাপে একটু কাহিল হয়ে পড়েছি, তাই এই বিকেলে লেকের সুন্দর পানিতে নামার লোভটা সামলানোই গেল না। পানির উপরের 1-2 ইঞ্চি স্বাভাবিক তাপমাত্রা, কিন্তু তার নিচের পানি বেশ ঠান্ডা, সেটা নামার পরে টের পেলাম। তবে এই শীতল পানিতে গা ঠান্ডা হবার পরে এই অসাধারণ দৃশ্যের মাঝে বসে রোদ পোহানোর মতো রিফ্রেশিং অনুভূতি আসলেই আজকের দিনটাকে পূর্ণতা দিল। আর একটা সুন্দর দিন কাটানোর তৃপ্তি নিয়েই বিদায় নেব আজকের পর্ব থেকে। দেখা হবে পরের পর্বগুলোতে সুইজারল্যান্ডের বিখ্যাত কয়েকটি ট্রেন জার্নিতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশেই থাকুন প্রজেক্ট রিভাইভালের।